আজকের গল্প শি ইং নামের একজন রাজপুত্রের, যার ভবিষ্যৎবাণী করা হয় সে ভবিষ্যতে অনেক বড় একটা ইমমর্টাল হবে এবং যেই মেয়ে তার জীবনে প্রথম প্রবেশ করবে সেই হবে তার মৃত্যুর কারণ। এর জন্য রাজকুমার শি ইংকে বাঁচানোর জন্য তার মা তাকে অন্য একটা মাউন্টেনে পাঠিয়ে দেয়। এমনকি শি ইং এর মাস্টার পর্যন্ত তাকে একটা আলাদা গুহার ভেতর রেখে দিত যাতে কোনো মেয়ে তার কাছে যেতে না পারে। কিন্তু ভাগ্যচক্রে অন্য কথা লেখা ছিল। একদিন ওই একই মাউন্টেনে কাল্টিভেশনের জন্য আসে জু ইয়াং নামের একজন রাজকন্যা, যে প্রথম দেখায় সিং এর প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে এই ছাত্রী এবং শিক্ষকের মাঝে যখন প্রেম বন্ধন গড়ে ওঠে, ওই সময় সিং জানতে পারে যে মেয়ের হাতে তার মৃত্যু লেখা রয়েছে তাকে সে ভালোবেসে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, শি ইং নিজের জীবন বাঁচানোর জন্য জুয়াং এর বলে দিবে নাকি নিজের জীবন শেষ করে দিয়ে জুয়াং এর জীবন সেভ করবে। বলছিলাম সব থেকে আলোচিত ড্রামা দ্য লংগেস্ট প্রমিস সম্পর্কে। ড্রামাটা শুরু করব, তবে এর আগে তোমরা সকলে টুকুস করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো যাতে পরের পর্বগুলো তোমরা আর মিস না করার সঙ্গে সঙ্গে দেখতে পারো। তো বেশি কথা বলবো না, চলো শুরু করি। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি অনেক বড় একটা বরযাত্রী নিয়ে বরপক্ষ যাচ্ছিল আমাদের গল্পের নায়িকা জুয়াং এর সঙ্গে বিয়ে করতে। কিন্তু আমরা এদিকে জুয়াংকে দেখতে পারি যে মোটেও এই বিয়ে করার জন্য তৈরি ছিল না। তখন জুয়ান নিজের মতন দেখতে একটা ছবি আঁকে এবং ছবিটিকে স্পেলের মাধ্যমে জীবন্ত করে তোলে। জুয়াং এখনই পাপিটিকে যাই বলবে পাপিটিও ঠিক তাই করবে। এরপর জুয়াং তার একটা হেয়ার ক্লিপ এই পাপিটির মাথায় লাগিয়ে দেয়। তখন দেখা যায় জুয়াং ঠিক যা যা করেছে ঠিক সেইভাবে এই পাপিটিও করছে। পাশে থাকা তখন জুয়াং এর দাসী বলে, মাই লেডি, ভুল বুঝবেন না, তবে আপনি যদি আজকে এখান থেকে চলে যান তাহলে আপনার বাবা মায়ের অনেক অসম্মান হবে, সঙ্গে কখনোই আপনি এই ট্রাইবে ফেরত আসতে পারবেন না। আর কি বা দরকার এমন একজন মানুষের জন্য এই সমস্ত কিছু ছেড়ে যাওয়া যে না কখনো আপনাকে ভালোবাসবে আর না বিয়ে করবে। জুয়াং তখন রেগে যায় এবং তার দাসীকে সেখানে থেমে যেতে বলে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই পাপিটির সঙ্গে একজন প্রিন্সের বিয়ে হচ্ছে, অথচ কেউ ধরতেই পারছে না এটি আসল জুয়ান নয়। কিন্তু দূর থেকে দাঁড়ানো একটা মিস্টেরিয়াস পার্সন এরা ধরতে পারে এই মেয়েটি আসলে জুয়ান নয়, বরং তার তৈরি করা একটা নকল ডুপ্লিকেট। এরপর যখন বিয়েটি একদম সঠিকভাবে সম্পন্ন হয়ে যায়, দেখা যায় তখনই অনেক বড় একটা বালির ঝড় আসে এবং তার সঙ্গে আসে অনেক বড় একটা দৈত্য। দৈত্যটি সেখানে আসার পরে সমস্ত সৈনিকদের সঙ্গে জুয়ানকেও সেখানে মেরে ফেলে। তবে আমরা দেখতে পারি এই সবকিছুই আসলে দূরে দাঁড়িয়ে জুয়াং করছিল। সেই এই ঝড়টি এনেছে এবং নিজের ডুপ্লিকেটটিকে সে ইচ্ছা করে সেখানে মেরে ফেললো, যেন সকলের মনে হয় বিয়ের দিনই নববধূ একটা অ্যাক্সিডেন্টের ফলে মারা গিয়েছে, এতে তার পরিবারেরও অসম্মান হবে না। এত বড় একটা কাণ্ড ঘটানোর পরে জুয়াং সেখান থেকে খুশি মনে মুক্ত পাখির মতন চলে যায়। যাকে বাধা দেওয়ার মতো না তার ক্ল্যান রয়েছে আর না কোনো অন্য মানুষ। সে মুক্ত পাখির মতন একটা লেকের পাশে আসে এবং যখন হাত মুখ ধুচ্ছিল অনুভব করে তার পেছনে কেউ রয়েছে। এবং এখানে এন্ট্রি ঘটে আমাদের গল্পের সব থেকে হ্যান্ডসাম নায়কের, যার নাম শিজি। শিজিকে দেখার পরে জুয়াং বলে, মাস্টার আপনি এখানে কি করছেন? শিজি তখন বলে, বোকামি, তুমি ভুলে গিয়েছো তোমার বিয়ের নিমন্ত্রণ তুমি আমাকে করেছিলে। আমি তো নিমন্ত্রণ খেতে এসেছি, কিন্তু এসে দেখলাম নববধূ নিজেই পালিয়ে গিয়েছে এবং সেখানে আমার দেওয়া উপহারও রেখে গিয়েছে। তুমি কি করে আমার উপহার সেখানে ফেলে আসতে পারো? জুয়াং সেই হেয়ার ক্লিপটা দেখে একটু মন খারাপ করে এবং তখন আমরা বুঝতেও পারি আসলে শিজি সেই ব্যক্তি যাকে জুয়াং পছন্দ করে এবং যার জন্য সে বিয়ে এবং নিজের গোত্র অব্দি ছেড়ে চলে এসেছে। তবে শিজিকে দেখে বোঝা যায় না শিজিও তাকে পছন্দ করে কিনা। এখান থেকে সিন শিফট হয় এবং আমাদেরকে বলা হয় ওই সময় দুনিয়াতে অনেকগুলো ক্ল্যান এবং গোত্র ছিল যারা নিজেদেরকে বড় প্রমাণ করার জন্য একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতো এবং এর ফলে পরিবেশের অবস্থা এতই ভয়ঙ্কর হয় যে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে যায়। তবে এই ধ্বংসকে আটকানোর জন্য একটা মাত্র ক্ল্যান ছিল এবং একটা মাত্র ব্যক্তি ছিল, সেটি হচ্ছে আইস প্ল্যানের ক্রাউন প্রিন্স শি ইং। এবং এরপর আমাদের আরো 10 বছর আগের কাহিনী বলা হয়, যেখানে আমরা দেখতে পারি শি ইং যখন তলার প্র্যাকটিস করছিল তখনই জুয়াং প্রাসাদে প্রবেশ করে এবং প্রাসাদের সব থেকে সুন্দর ফুল গাছতে উঠে এবং একটা ফুল পড়ারও চেষ্টা করে। তবে জুয়ানের ছোট ছোট হাতগুলো ওই ফুল অব্দি পৌঁছাতে পারে না। তখন নিচে থাকা শি ইং তাকে ফুল পাড়তে সাহায্য করে। জুয়াং তখন বুঝতে পারে হয়তো কেউ তাকে সাহায্য করেছে এবং ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ফুল পাড়তে সাহায্য করেছো? শি ইং তখন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। শি ইং তখন কৌতূহলবশত জিজ্ঞাসা করে, তুমি ফুল কেন চাও? জুয়াং তখন সরল মনে বলে, আমি তাকে ক্রাউন প্রিন্সকে দিব। সিং পুনরায় প্রশ্ন করে, তুমি ক্রাউন প্রিন্সকেই কেন দিবে? সিং তখন বলে, আমি শুনেছি ক্রাউন প্রিন্স অনেক বেশি দয়ালু এবং সকলের সাহায্য করে, আর সঙ্গে এটাও জানি তার ভেতরে অনেক শক্তি রয়েছে যার সাহায্যে সে ম্যাজিকও করতে পারে। আমি ফুলটি তাকে দিব এবং এরপর অনুরোধ করব সেও যেন আমাকে ম্যাজিক্যাল স্পেলগুলো শেখায়। সিং তখন বলে, তুমি রাজার কাছ থেকে অনুমতি নিলেই তো পারো।
জুয়াং তখন বলে, রাজা এবং আমার বাবা একই রকমের ভাবনা ভাবে। তারা মনে করে মেয়েরা ম্যাজিক্যাল স্পেল শিখে কি বা করতে পারবে, তারা কখনোই আমাকে এর অনুমতি দিবে না। বাগানের দিকে তখন মহারানীর পালকি এগিয়ে আসছিল, কিন্তু তার রাস্তা আটকে দেয় দ্বিতীয় রানী। মহারানী দেখতে পারে এটি রাজার দ্বিতীয় স্ত্রী এবং সে এখন গর্ভবতী, আর তার সঙ্গে রাজার সব থেকে পছন্দের স্ত্রীও হচ্ছে চি গর্ভবতী এবং তার পালকি পিছিয়ে নেওয়া হবে, এর ফলে তার কষ্ট হবে ভেবেই মহারানী নিজের পালকি নিজেই পিছিয়ে নেয়। মহারানীর এই উদারতার জন্য চিতাকে ধন্যবাদ তো বলেই না, উল্টো মনে মনে এটা ভেবে উপহাস করছিল যে সে দ্বিতীয় স্ত্রী হওয়ার সত্ত্বেও মহারানীর আগে যেতে পেরেছে। অথচ এই গাধা এখানে বুঝলো না তাকে এখানে দয়ার পাত্রী করা হয়েছে। চিয়ের গাড়ি আর একটু সামনে গেলেই দেখা যায় গাছের উপর থেকে জুইয়াং তার পালকির সামনে পড়ে গিয়েছে। চি তো রেগে মেগে তৎক্ষণাৎ বের হয়ে আসে এবং বলে, কত বড় সাহস, আমার পালকির সামনে তুমি বাধা সৃষ্টি করো, নিশ্চয়ই তোমার বাবা মা তোমাকে ভালো শিক্ষা দেয়নি। জুইয়াং খুব সুন্দর মতন বলে, আমার কাজের জন্য আমি খুবই দুঃখিত, তবে এর ফলে আপনি আমার বাবা এবং মাকে অপমান করতে পারেন না। এটা শুনতে চি আরো বেশি রেগে যায় এবং জুইয়াং এর মুখের উপর একটা থাপ্পড় মেরে দেয়। সঙ্গে ক্রাউন প্রিন্সকে দেওয়ার জন্য যে ফুলটা জুইয়াং এনেছিল ওটাকেও সে পা দিয়ে পিষে নষ্ট করে ফেলে। চি এরপরেই থেমে থাকে না। সে যখন জুয়াংকে অনেক বড় কোনো শাস্তির হুকুম দেবে এর আগে সেখানে চলে আসে শিইং এসেই চিকে বলে, তুমি কোনো বাচ্চার গায়ে এভাবে হাত দিতে পারো না, এটা অন্যায় এবং তুমি এখনই তাকে একটা ক্ষমাপত্র দিবে। এখন যেহেতু ক্রাউন প্রিন্স হুকুম করেছে চি এটা মানতে বাধ্য ছিল। চি তখন সেখান থেকে রেগে চলে গেল। আমরা দেখতে পারি জুয়ান সেখানে মন খারাপ করে কান্না করছিল, কারণ তার ওই সুন্দর ফুলটি নষ্ট হয়ে গিয়েছিল। শিং তখন তাকে মন খারাপ করতে নিষেধ করে এবং নিজের স্পেলের মাধ্যমে ফুলটিকে ঠিক আগের মতনই সুন্দর করে দেয়। জুয়াং তখন বলে, তুমি এটা কি করে করেছো? শিং তখন বলে, এটা তুমিও করতে পারবে। সেখান থেকে চলে আসে প্রাসাদে, যেখানে আমরা দেখতে পারি শিং মন্ত্রী এবং রাজার সামনে সুন্দর করে তলোয়ার প্রদর্শন করছিল। মন্ত্রীরা সকলে তার প্রশংসা করে বলছিল এত অল্প বয়সে এত দক্ষ মার্শাল আর্ট তারা কখনোই দেখেনি। সঙ্গে এটাও বলছিল সিংই একমাত্র ব্যক্তি যার জন্ম স্বর্গের শক্তি এবং আশীর্বাদের সঙ্গেই হয়েছে। তখনই প্রাসাদের ভেতর প্রবেশ করে রাজার দ্বিতীয় স্ত্রী চি, যাকে দেখে রাজা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বলে, তোমার আসতে তো দেরি কেন হলো? চি বলে, আসার সময় ক্রাউন প্রিন্স আমাকে একটা শাস্তি দিয়েছিল, ওটার জন্য আমার দেরি হয়ে গিয়েছে এবং এর জন্য আমার শরীরটা একটু খারাপ। মানে শয়তানে খারাপ সিল্কি একটা চিঠি লিখলে শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, রাজা যখন শুনে চির শরীর খারাপ তখন সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ পুরো দুনিয়ায় রাজা একমাত্র তার দ্বিতীয় স্ত্রী চিকেই বেশি ভালোবাসে, না ক্রাউন প্রিন্সকে ভালোবাসে আর না মহারানীকে। মহারাজ যখন জানতে পারে ক্রাউন প্রিন্সের জন্য চিয়ের সমস্যা হয়েছে তখন সে অনেক রেগে যায় এবং ক্রাউন প্রিন্সকে সাজাস্বরূপ বলে, আজকে তুমি সারা রাত ঠান্ডার ভেতরে বাইরে বসে থাকবে। মহারানী মহারাজকে বোঝানোর চেষ্টা করে ক্রাউন প্রিন্স এখনো ছোট সে হয়তো বুঝতে পারেনি, কিন্তু মহারাজ এখানে চিয়ের প্রেমে এতই অন্ধ ছিল যে সেই সমস্ত কথা ইগনোর করে। রাতের মধ্যভাগে যখন শিইং রাজপ্রাসাদের বাইরে নিজের শাস্তি ভোগ করছিল ওই সময় চিয়ের একজন দাসী তার কাছে আসে এবং বলে, মহারানী চি ক্রাউন প্রিন্সের উপর এত পরিমাণে রেগে রয়েছে যে সে তার সমস্ত রাগ তার দাসীদের উপর বের করছে, এমনকি এই দাসীর বোনকেও সে হত্যা করতে যাচ্ছে। ক্রাউন প্রিন্স যেন এখনই তার সঙ্গে যায়। ক্রাউন প্রিন্সও তখন সরল মনে যখন রুমে যায় গিয়ে দেখতে পারে মহারানী চি মাটিতে লুটিয়ে পড়েছে এবং এরপর যখন শিইং তার কাছে যায় এবং তাকে ওঠায় তৎক্ষণাৎ শিইং এর কাছ থেকে তলোয়ারটি চি নিয়ে নেয় এবং তার দিকেই তাক করে। চি ক্রাউন প্রিন্সের কোনো ক্ষতি করবে এর আগেই দেখতে পারে দূর থেকে মহারাজ তার কক্ষের ভিতর প্রবেশ করবে। চি এটা দেখার পরে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে। সে ক্রাউন প্রিন্সের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে নিজের পেটের ভেতরে সেটা ঢুকিয়ে দেয়। আর মহারাজ যখন চিকে এই অবস্থায় দেখতে পারে সে পুরো উন্মাদের মতন ব্যবহার করতে শুরু করে। চি এটাই চাচ্ছিল যেন মহারাজ ক্রাউন প্রিন্সের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেন এবং তাকে দোষী ভেবে কোনো শাস্তি দেয়। আর এটাই হচ্ছিল এখানে। মহারাজ এখানে ক্রাউন প্রিন্সের উপর এত পরিমাণে রেগে যায় যে সে উন্মাদনার ব্যবহার করছিল এবং নিজের ছেলেকে মারার জন্য এগিয়ে আসছিল। তবে মাঝপথে সেখানে চলে আসে মহারানী। সে এখানে মহারাজকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বোঝায় ক্রাউন প্রিন্স ছোট, তবে সেটা কখনোই করতে পারে না, আপনি বিষয়টি একটু খতিয়ে দেখুন। তবে এরপরও মহারাজ কথা শুনছিল না। সে বারবার যখন শিইংকে হত্যা করতে সামনে এগিয়ে আসছিল মাঝখানে এবার মহারানী বাধ্য হয়ে এগিয়ে আসে এবং মহারাজের বিরুদ্ধেই তলোয়ার ধরে। মহারাজ যখন দেখতে পারে তার রানীও তার বিরুদ্ধেই তখন সে রেগে যায় এবং সৈন্যদেরকে হুকুম করে এই মুহূর্তেই যেন মহারানী এবং ক্রাউন প্রিন্সকে বিশ্বাসঘাতকতার অপরাধে বন্দী করা হয়। সৈন্যরাও তখন রাজার কথা মতন শিইং এবং তার মাকে একটা ঘরে নিয়ে যায় এবং এরপর পুরো ঘরটির ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। দৃশ্য এখান থেকে চলে আসে জুয়ানের ওপর, যেখানে জুয়াংয়ের বাবা তাকে বলছিল আমাদের এখনই এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে, কারণ আমি খবর পেয়েছি রাজার দ্বিতীয় স্ত্রীকে নাকি ক্রাউন প্রিন্স মেরে ফেলেছে এবং এর জন্য তার মৃত্যুদণ্ডের শাস্তি হয়েছে। এই কথা শোনার পরে জুয়াং অনেক বেশি অনুশোচনায় ভোগে। সে মনে করে যদি ক্রাউন প্রিন্স তাকে আজকে না বাঁচাতো তাহলে অবশ্যই চিতার উপর রেগে যেত না।
আর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে ক্রাউন প্রিন্স চিকে মারেনি, বরঞ্চ চি কোনো একটা নাটক করেছে এবং এর ফলে নিজেকে মেরে ক্রাউন প্রিন্সকে ফাঁসিয়ে দিয়েছে। জুয়াং তার বাবাকে এই সমস্ত ঘটনা বলল। জুয়াং এর বাবা বলে এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, ওই আগুনে পুড়ে হয়তো এত সময় মহারানী এবং ক্রাউন প্রিন্স মারাও গিয়েছে। জুয়াং যদিও ওই জ্বলে যাওয়া ঘরের ভিতর যাওয়ার চেষ্টা করছিল, তবে তার বাবা তাকে আটকে রাখে। আর এদিকে একজন ইউনুস আসে মহারাজের কাছে এবং তাকে খবর দেয়, মহারাজ আমরা খবর পেয়েছি ঘরের ভেতরে ক্রাউন প্রিন্স মারা গিয়েছে এবং তার মা অর্থাৎ মহারানী এই শোকের ফলে নিজের স্মৃতিশক্তি অবধি হারিয়ে ফেলেছে। মহারাজ তখনও চিয়ের শোকে ব্যস্ত ছিল, সে এই সমস্ত কথা পাত্তা দেয় না এবং বলে শুধুমাত্র সে ইং এর জন্যই আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি এবং আমার অনাগত সন্তানের মুখে অবধি দেখতে পারিনি। তাই আজকে থেকে আমার সামনে এবং আমার রাজ্যে কখনো ওই শয়তান ছেলের নামও উচ্চারণ করবে না, এমনকি তার কোনো রকমের স্মৃতিসৌধ অর্থাৎ ফিউনারেলও ব্যবস্থা করবে না। এদিকে সকালে যখন জুয়াং জানতে পারে ক্রাউন প্রিন্স অলরেডি আগুনে পুড়ে মারা গিয়েছে, তখন সে নিজেকেই দোষ দিয়েছিল যে তার জন্যই একমাত্র ক্রাউন প্রিন্স মারা গিয়েছে। জুয়ানের মন খারাপ দেখে তখন তার কাছে একজন গার্ড চলে আসে এবং এই গার্ডের নাম হচ্ছে জিয়ান। জিয়ান জুয়াং এর বাবার সঙ্গে কাজ করে এবং তার প্রত্যেকটি অর্ডার মেনে চলে। তাকে দেখার পরে জুয়াং বলে তুমিও তো মোর্ক ফ্ল্যাগ, তাহলে তুমি এত ভালো কি করে যেখানে রাজার দ্বিতীয় স্ত্রী অনেক বেশি দুষ্টু। এখানে বলে রাখি মোর্ক ফ্ল্যাগ তাদেরকে বলা হয় যারা মানুষ হওয়ার শর্তেও বিভিন্ন ধরনের স্পেল করতে পারতো ম্যাজিক্যাল। তবে এই রাজ্যে যারা মোর ফ্লাগ ছিল তাদেরকে বেশি সম্মানের চোখে দেখা হতো না, অর্থাৎ তাদেরকে নিচু করে দেখা হতো। জিয়াং এখানে তার সঙ্গে টুকটাক কথা বলে তার মন ফ্রেশ করার জন্য। আর অন্যদিকে আমরা দেখতে পারি রাজকুমার সিং এখনো জীবিত রয়েছে এবং দূর থেকে দাঁড়িয়ে দেখছে কিছু সৈন্য তার পাপেটকে মাটি চাপা দিচ্ছে এবং তার সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলছে। এটা দেখে তার একটু খারাপ লাগে, কারণ গতকাল অবধিও এই সৈন্যগুলো তাকে খুব বেশি মেনে চলতো, তাকে নিজে আদর্শ এবং রোল মডেল মনে করত। সিং তখন এর কয়েক ঘন্টা আগের দৃশ্য মনে করে, যেখানে তার সামনে কালো কোট পরা একটা ব্যক্তি এসেছিল এবং এই ব্যক্তিটিকে দেখে তার মা বলেছিল ইনি জিয়াও মাউন্টেনের একজন মাস্টার এবং আজকে থেকে তুমি তার সঙ্গেই থাকবে এবং সে আজকে থেকে তোমারও মাস্টার। সে তোমাকে সমস্ত ধরনের ম্যাজিক্যাল জ্ঞান সম্পর্কে ধারণা দিবে। আর মনে রেখো এখান থেকে চলে যাওয়ার পরে তুমি কখনো এখানে ফেরত এসো না এবং কখনো নিজের মাথায় প্রতিশোধের কথাও এনো না। আমি চাই তুমি একজন সৎ এবং ভালো মানুষ হও। সিং তার মাকেও বলে সেই জন্য তার সঙ্গে যায়, তবে তার মা এখানে না করে দেয়। এরপর মাস্টার একটা স্পেলের মাধ্যমে সিং এর মতন দেখতে হুবাহু একটা পাপেট তৈরি করে এবং এই পাপেটটি মারা গিয়েছিল এবং তাকে সকলে সিং মনে করেছিল। মাস্টার এরপর তাকে নিয়ে বাইরে বের হয়ে আসে এবং সিন চলে আসে বর্তমানে, অর্থাৎ যখন সিং দেখছিল তার মতন দেখতে পাপেটটিকে সকলে ওখানে মাটি চাপা দিচ্ছে। মাস্টার তখন সিং এর কাছে একটা হেয়ার পিন দেয় এবং বলে এই হেয়ার পিনের মাধ্যমে সে সিং এর মতন একটা পাপেট তৈরি করেছিল এবং এই হেয়ার পিনটাই কিন্তু আমরা একদম ড্রামার শুরুতে দেখেছিলাম জুয়াং ব্যবহার করেছিল তার মতন দেখতে একটা পাপেট তৈরি করতে। মাস্টার এরপর সিংকে বলে এবার এখান থেকে তোমাকে আমার সঙ্গে যেতে হবে জিয়াং মাউন্টেনে, যেখানে গিয়ে তোমার মায়ের কথা মতন তোমাকে অনেক বড় একটা কাল্টিভেটর হতে হবে এবং একজন সৎ মানুষ হতে হবে। এদিকে আমরা জুয়াংকে দেখতে পারি যে এখনো অব্দি ক্রাউন প্রিন্সের জন্য আনা ওই ফুলটি জড়িয়ে ধরে বসে কান্না করছিল। তখনই ওই ফুলটির ভেতর থেকে অদ্ভুত রকমের একটা আলো আকাশের দিকে বের হয়ে যায় এবং মাস্টার যখন এই আলোটি দেখে তখন সে পুরোপুরি ভাবে হতভম্ব হয়ে যায়। সে সিংকে বলে এটা কি করে হতে পারে, আমি যে ম্যাজিক্যাল স্পেল দিয়ে তোমার ভাগ্যটিকে নিরাপদ করেছিলাম কেউ সেটিকে ভেঙে দিয়েছে, তার মানে এমন কেউ রয়েছে যে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং এইমাত্র তোমার ভাগ্য সে পরিবর্তন করেছে। সঙ্গে সে ভবিষ্যৎবাণী করে এটাও বলে সে যেই ব্যক্তি হোক না কেন তোমার সঙ্গে যখনই তার দেখা হবে সঙ্গে সঙ্গে তোমাকে তার হত্যা করতে হবে, কারণ তুমি তাকে হত্যা না করলে ওই ব্যক্তিটি তোমাকে অবশ্যই হত্যা করে দিবে। এদিকে জুয়াং এখনো কান্না করছিল এবং জিয়াংকে বলছিল তুমিও তো ম্যাজিক্যাল স্পেল পড়ো, তুমি কি পারো না ক্রাউন প্রিন্সকে পুনরায় জীবিত করতে? তখন জ্যান বলে প্রিন্সেস আমার কাছে সামান্য কিছুই শক্তি রয়েছে যে একদমই যথেষ্ট নয় ক্রাউন প্রিন্সকে বাঁচানোর জন্য। তবে হ্যাঁ, আপনি যদি তাকে জীবিত করতে চান তাহলে আপনাকে জিয়াও মাউন্টেনে যেতে হবে, সেখানে আপনি অনেক বড় বড় ম্যাজিক্যাল স্পেল সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। জুয়াং তখন জিয়াও মাউন্টেনের কথা মাথায় রেখে দেয় এবং এর 5 বছর পর যখন সে একটু বড় হয়ে যায় তখন জিয়াও মাউন্টেনে যাওয়ার উদ্দেশ্যে সে বের হয়ে পড়ে। মাউন্টেনে যাওয়ার পথে তার সঙ্গে কিছু ডিসাইপলের দেখা হয় যারা তাকে ভেতর যেতে দিচ্ছিল না, তবে জুয়াং তো জুয়াংই, সে এদের সঙ্গে লড়াই করে এবং হারিয়ে দিয়ে যখন ভেতরে যাচ্ছিল তখন তার সামনে ওই মাউন্টেনের একজন মাস্টার চলে আসে। সে তাকে চিনতো এবং জিজ্ঞাসা করে তুমি এই মাউন্টেনে কেন আসতে চাও? জুয়াং তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে ক্রাউন প্রিন্স তার জন্য মারা গিয়েছে এবং সে পুনরায় তাকে আবার জীবিত করে এখানে আনতে চায়। বৃদ্ধ মাস্টারটি তখন বলে কিন্তু এটা প্রাকৃতিক নিয়মের বাইরে, কেউ মারা গিয়েছে তার মানে তাকে তোমাকে যেতে দিতেই হবে, তবে তুমি যদি এরপরও তোমার সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাও তবে তুমি জি মাউন্টেনে যেতে পারো। এখান থেকে দৃশ্য নিয়ে যায় আমাদের জি মাউন্টেনে, যেখানে আমরা দেখতে পারি শি ইংও এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং সে নিজের ম্যাজিক্যাল পাওয়ার অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছে। সিং এখন তার শক্তির সাহায্যে পানির বিন্দুগুলোকে একত্র করার চেষ্টা করছিল এবং সে চাচ্ছিল এটা দিয়ে সে একটা মেডিসিন তৈরি করবে এবং তার মাকে উপহার দিবে, তবে সে এখনো পানির বিন্দুগুলোকে ঠিক মতন কন্ট্রোল করতে পারছিল না।
অপরদিকে জুয়ান জিয়া মাউন্টেন থেকে বাসায় ফেরত আসলে তার দাসী তাকে জানায় কিছু লোকজন তাকে ডান্সিং সেরেমনির অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছে, যেটা শোনার পরে তো জুয়ান অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এই অনুষ্ঠানটা জি পাহাড়েই হবে যেখানে সে যেতে চাচ্ছিল। আর এই সিদ্ধান্ততে জানানোর জন্য সে যখন তার বাবা মায়ের কাছে যায় তখন গিয়ে দেখতে পারে তারা সকলে তারা অনেক বেশি টেনশনে ছিল, কারণ তারা জানতো জুয়াং সবসময় এই স্পেলিং নিয়ে বসে থাকতো, সে কখনো এই ডান্সিং সম্পর্কে কোনো ধারণাও রাখে না, না কখনো প্র্যাকটিস করেছে। এখন তারা কি করে জুয়ানকে ওখানে পাঠাবে? তখনই সেখানে জুয়ান আসে এবং বলে সে ওখানে যেতে চায় এবং সে কয়েকদিনের ভেতরেই নাচটা খুব ভালো মতন আয়ত্ত করে ফেলবে। তার বাবা মা তো পুরো আকাশ থেকে পড়ে যে মেয়ে সারা সময় স্পেলিং কি করে শেখা যায়, কি করে ব্যবহার করা যায়, কি করে এই স্পেলিং এর সাহায্যে পরিবারকে বাঁচানো যায় এটা নিয়ে ভাবতো, সেই মেয়ে আজকে বলছে সে অনুষ্ঠানেও যাবে এবং নাচও করবে। কথা মতন দুদিন পর জিয়াও সকলের সঙ্গে বের হয়ে পড়ে ওই জি মাউন্টেনে যাওয়ার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে দেখতে পারে সেখানে তো প্রত্যেক ক্ল্যানের থেকে লিডাররা এসেছে এবং সঙ্গে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা রয়েছে, যারা সকলেই এখানে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং এদের ভেতর থেকে যার নাচ সব থেকে বেশি সুন্দর হবে তাকে স্টার ডান্সিং এর অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর ওই ব্যক্তি সমস্ত ডান্সারদের উপরে হবে, অর্থাৎ সে হবে লিডার। সকলে যখন অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিল তখন অন্যদিকে শিং এখনো নিজের মায়ের জন্য ওষুধ বানানোর চেষ্টা করে যাচ্ছিল। তখন শিং এর কাছে সাদা রঙের একটা পাখি আসে এবং বলে, যাক অবশেষে তুমি তোমার শক্তিগুলো দিন দিন বৃদ্ধি করে যাচ্ছ। এ কথা বলতে বলতে সে গাছের সঙ্গে একটা বাড়ি খায় এবং বাড়ি খেয়ে নিচে পড়ে যায়, আর দেখা যায় সে তখন একটা পাখির থেকে মানুষের রূপ পেয়েছে। আসলে ওর নাম হচ্ছে চংমিং, সমস্ত ইমমর্টাল পাখিদের রাজা। সে শিং এর খুব ভালো বন্ধু এবং সে 100 বছর তপস্যার পরে গিয়ে আজকে প্রথমবার পাখি থেকে একটা মানুষের রূপ পেয়েছে এবং সে যখন নিজের আয়নার চেহারা দেখে তখন প্রচুর প্রশংসা করছিল যে আমি এত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম, যদি রোনাল্ডো এবং মেসির বউ আমাকে দেখে একদম পাগল হয়ে যাবে আমার সঙ্গে বিয়ে করার জন্য। এরপর মধ্যে সে শিংকে বলে, আচ্ছা আমি শুনেছি এখানে ডান্সিং সেরেমনি হবে, তো চলো আমরা সেখানে যাই এবং মেয়েদের ডান্স দেখে আসি। তবে শিং সঙ্গে সঙ্গে না করে দেয়। এর কারণ হচ্ছে মাস্টার তাকে এখানে নিয়ে আসার পর থেকে কখনো থেকে বাইরে যেতে দেয়নি, না কোনো ছেলের সঙ্গে শিং পরিচিত আর না কোনো মেয়ের সঙ্গে। তার দুটো কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে কেউ যেন জানতে না পারে ক্রাউন প্রিন্স এখনো জীবিত, এবং দ্বিতীয়ত তার ভবিষ্যতে লেখা আছে তার জীবনের প্রথম যে মেয়ে আসবে সে শিং এর ভাগ্য পরিবর্তন করতে পারবে এবং তার হাতেই শিং এর মৃত্যু হবে। এই দুটো কারণের জন্যই মাস্টার কখনো শিংকে এই জি মাউন্টেনের বাইরে যেতে দেয়নি। অপরদিকে জি মাউন্টেনে আসার সঙ্গে সঙ্গে জুয়ান সেখানকার ডিভাইন গার্ডদের কাছে জিজ্ঞাসা করছিল এখানে কোনো ইমমর্টাল মাস্টার আছে কিনা যার কাছ থেকে সে ম্যাজিক্যাল স্পেল শিখতে পারে। গার্ডরা তাকে ইগনোর করে, কিন্তু একটু পরে তার সামনে শিং এর মাস্টার চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কি কোনো সমস্যা হচ্ছে এখানে। জুয়াং তখন মাস্টারের কাছে অনেকগুলো প্রশ্ন করতে থাকে এই ম্যাজিক্যাল স্পেল সম্পর্কে। মাস্টার তখন তার এত বেশি আগ্রহ দেখে বলে, প্রিন্সেস আমার মনে হয় আপনার ডান্সিং প্রতিযোগিতার উপর নজর দেওয়া উচিত, এই সমস্ত কথা এখন রাখুন। মাস্টার জুয়াং এর প্রশ্নের কোনো রকম উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, আর এখান থেকে সিন শিফট হয় আমাদের শিং এর উপর, যে অবশেষে নিজের মায়ের জন্য ওই ওষুধটা তৈরি করে ফেলেছিল এবং একটি পাখিকে দিয়ে সেটি নিজের মায়ের কাছেও পাঠিয়ে দেয়। ওই সময় সেখানে চলে আসে চংমিং। সে এসে বলে, দেখো আমার এত সুন্দর চেহারা নষ্ট হয়ে গিয়েছে, এই দাগ যেন আমার মুখের উপর চিরকাল থেকে না যায়, এর জন্য আমার মেডিসিনের দরকার এবং এর জন্যই আমাদের এই জি মাউন্টেনের বাইরে যেতে হবে, আর এই ফাঁকে আমরা একটু মেয়েদের ডান্স দেখে আসবো চলো। তখন সিংহ বাধ্য হয়ে চংমিংকে ঠিক করার জন্য তার পিঠের উপরে ওঠে এবং তার সঙ্গে বের হয়ে পড়ে জি মাউন্টেনে যাওয়ার উদ্দেশ্যে। মানে এটা জি মাউন্টেনের আরেকটা পার্ট এবং অন্য পার্টে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ে। চংমিং যখন সে ইংকে নিয়ে আকাশে উড়ছিল তখন দূর থেকে জুয়াং আবার এটা দেখতে পারে এবং সে চিনে ফেলে এটা হচ্ছে চংমিং, কারণ সে চংমিং সম্পর্কে অনেকগুলো বইতে পড়েছিল। এই জন্য সে চংমিং এর পিছু করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল চংমিং এর পিঠের উপরে কেউ রয়েছে এবং নিশ্চয় এখন ইমমর্টাল মাস্টারই হবে। তো এরপর জুয়াং চংমিং এর পিছু করতে করতে একটা জায়গায় পৌঁছে যায় এবং চংমিং কে দেখে সে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং বলে, আপনি চংমিং পাখি না? আমি আপনার সম্পর্কে বই অনেক পড়েছি, আর একটু আগে সম্ভবত আপনার পিঠে কোনো ইমমর্টাল মাস্টার ছিল তাই না? আপনি কি তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবেন? চংমিং তখন জুয়াংকে এখান থেকে তাড়ানোর জন্য ভয়ও দেখায়, তবে জুয়াং এতে ভয় পায় না। তবে একটু পরেই যখন একজন স্টাফটাকে ডাকতে আসে তখন তার সঙ্গে জুয়াং চলে যায়। জুয়াং সেখান থেকে যাওয়ার পরে চংমিং সিংকে প্রশ্ন করে, তুমি কি তাকে চিনো? সে এখন তোমার সঙ্গে পরিচিত হতে চায়। সিং তখন পেছন দিক থেকে জুয়াংকে দেখে এবং বলে, আমি তো তাকে চিনি না, আর কেন আমার খোঁজ করছে এটাও জানি না। তো যাই হোক, এরপর জুয়াং যখন জি মাউন্টেনে ফেরত আসে তখন দেখতে পারে সেখানে বাইসো নামের একটা মেয়ে সুন্দর করে ডান্স করছে এবং প্রত্যেকে তার ডান্সের প্রশংসা করে বলছিল নিশ্চয়ই এবার সকল ডান্সারদের হেড সেই হবে। এখানে উল্লেখ্য এই মেয়েটির নাম বাইসু এবং সে হচ্ছে শি ইং এর আপন চাচাতো বোন। সকলে যখন বাইসু নাচের অনেক প্রশংসা করেছিল তখন জুয়াং তার ফ্রেন্ড সু ইং কে উপরে পাঠিয়ে দেয় নাচ করার জন্য। সুইংও সেখানে এবার এত সুন্দর নাচ করছিল যে প্রত্যেকে তাকে দেখে বলছিল সুইং তো বাইসুর থেকে অনেক সুন্দর নাচ করে। তবে এই কথা আবার বাইসু সহ্য হচ্ছিল না, এর কারণ হচ্ছে সুইং তার সৎ বোন। সিন এখান থেকে শিফট হয় আইস ক্ল্যানের উপর, যেখানে আমরা কালো পোশাক পরে একটা ব্যক্তিকে দেখতে পারি যে তার সময় তার সৈন্যদের সঙ্গে ছিল
এই ব্যক্তিটি এদের সকলের লিডার এবং আপাতত একে আমরা মনস্টার বলে ডাকবো। আর এই সমস্ত মনস্টারদের একটা মাত্র উদ্দেশ্য পৃথিবী থেকে সমস্ত মানুষ এবং ইমমর্টালদেরকে ধ্বংস করে দেওয়া, এবং এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য এদের সর্বপ্রথম দরকার রিং অফ হাউতিনকে, যেটা অনেক শক্তিশালী একটা অস্ত্র যার মাধ্যমে দুনিয়া ধ্বংস করে দেওয়া সম্ভব, এবং এই একটা জিনিসের মাধ্যমে সমস্ত কিছু সে তার নিয়ন্ত্রণও রাখতে পারবে। তবে সমস্যা হচ্ছে অস্ত্রটা এখন জি মাউন্টেন ইমমর্টাল গার্ডেনে রয়েছে, তাই এরা পরিকল্পনা করতে থাকে কি করে সেটাকে ওখান থেকে আনা যায়। সিন তখন আবার শিফট হয় জুয়াং এবং তার ফ্রেন্ড সুইং এর উপর, যেখানে সুইং জুয়াংকে দেখাচ্ছিল এই নাচের অনুষ্ঠানের জন্য তার মা অনেক আগে তার জন্য সুন্দর একটা জামা তৈরি করে রেখেছিল, যেই জামাটার ভেতর থেকে অনেক সুন্দর আলো রোশনিও বের হচ্ছিল এবং জামাটা আসলে অনেক বেশি সুন্দর। তখনই সেখানে বাইসু চলে আসি এবং তার অনেক হিংসা হতে থাকে সুইং এর ওপর। তবে সকলের সামনে নিজেকে ভালো দেখানোর জন্য বাইসু সুইং এর জামাটা হাতে নেয় এবং বলে, আসলেই তোমার জামাটা অনেক সুন্দর এবং আজকে তুমি যে নাচ পরিবেশন করেছো সেটিও অনেক সুন্দর হয়েছিল। ওই মুহূর্তে অনেক জোরে একটা বাতাস প্রভাবিত হয় এবং বাইসু উপরে খাত থেকে পড়ে যাচ্ছিল। সুইং তখন তাড়াতাড়ি করে বাইসুকে ধরে ফেলে, কিন্তু বাইসু এখানে সুইং এর সাথে বিশ্বাসঘাতকতা করে। সে সুইং এর জন্য তৈরি সেই জামাটিকে উপর থেকে খাদে ফেলে দেয়। এতে করে সুইং এর একটু মন খারাপ হয়, কিন্তু এরপরে সে বুঝতে পারে তার বোন হয়তো ইচ্ছাকৃতভাবে এটা করেনি, তার হাত ফসকে পড়ে গিয়েছে। তবে সুইং বুঝতে পারে বাইসুটা ইচ্ছাকৃত ভাবেতেই করেছে, কেননা সুইং এর সঙ্গে তার বন্ধুত্ব ছোটবেলা থেকেই, এবং সে ছোটবেলা থেকেই জানতো বাইসু একদমই সুইং কে পছন্দ করতো না। সেখানে বাইসুর সঙ্গে ঝগড়া করতেও যাচ্ছিল, তবে সুইং তাকে আটকে দেয় এবং বলে সে বাইসুকে বিশ্বাস করে। তার বোন নিশ্চয়ই ইচ্ছাকৃত ভাবে তার মায়ের স্মৃতিগুলোকে এইভাবে নষ্ট করে দিবে না। সকালের এই ঘটনার পরে বাইসু যখন বসেছিল তখন তার মনে হচ্ছিল হয়তো সে সুইং এর সঙ্গে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে, হয়তো সুইং আসলেই তাকে নিজের বোন মনে করে এবং ভালোবাসে। তার আজকে এই কাজটা করা ঠিক হয়নি। মানে বাইসু নিজের মনে মনে অনুতপ্ত অনুভব করেছিল তার বোনের জন্য। ড্রামাটি যদি ভালো লেগে থাকে এবং দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে আমাকে জানাও এটা আমি কন্টিনিউ করব কিনা। যেহেতু আগের চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে এবং এটা নতুন করে খুলেছি, অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো।